আমরা কি শুরু করব? জি স্যার, শুরু করা যায়। আচ্ছা, আপনারা একটু বলেন যে আপনাদের প্রবলেম কোথায়। স্যার প্রবলেমটা হচ্ছে ওই যে স্যার স্যাম্পল কোশ্চেন যেটা দিছিলেন ওখানে একটা হচ্ছে ব্যাংক লেজার যেটা, এখন স্যার ব্যাংক লেজারে কি আমরা জাস্ট ডিপোজিটটাই হচ্ছে রেকর্ড করব নাকি স্যার হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল রিসিভেবল ওইটাও রেকর্ড করা লাগবে? আর আরেকটা প্রবলেম আছে স্যার, আমাদের যে হচ্ছে কুইজে ক্যাশ বেসিস এগ্রোল বেসিস যে ম্যাথটা দিছিলেন ওইটা আমরা স্যার বের করতেছি, বাট এক একজনেরটা এক এক রকম হইতেছে, কারটা ঠিক এটা বুঝতে পারতেছি না। তো এটাও যদি একটু দিতেন তাহলে। আচ্ছা ঠিক আছে, ওটার সলিউশন আমি দিয়ে দিব। সলিউশন করতে হবে এটার। ওটা যখন আপনাদের খাতা দেখছিলাম তখন আমি একটা সলিউশন করছিলাম আর কি, রাফ আর কি। তো আমি ওটা করে ওয়ার্ড ফাইলে করে আমি পাঠিয়ে দিব। ধন্যবাদ স্যার। আর এই ব্যাংকের আপনারা কেউ, আচ্ছা ব্যাংকের যে লেজার যেটা বের করতে হবে, ব্যাংকের লেজার আসলে বের করা মানে কি, মানে ব্যাংক যেখানে রিলেটেড মানে ব্যাংক লেজার মানে কি, লেজার মানে হলো যে ব্যাংকের ব্যালেন্স বের করা, তাই না? তো সেই ক্ষেত্রে শুধু ব্যাংক রিলেটেড যে ট্রানজাকশন গুলা আছে শুধু সেগুলা আসবে, সেগুলা কনসিডার করতে হবে। অন্যান্য যেগুলা আছে সেগুলো তো কনসিডারেশন আসবে না এখানে। আপনি যখন ডিপোজিট করছেন ব্যাংকে তখন কি হয়, ব্যাংক ডেবিট হয়, ক্যাশ ক্রেডিট হয়, তার মানে আপনি ওইটা লিখবেন ব্যাংকের লেজারে। আবার যখন আপনি ব্যাংক থেকে খরচ করছেন, যেমন চেকে কোনো কিছু কিনছেন অথবা রেন্ট প্রোভাইড করছেন, তখন কি হয় আসলে আপনি ব্যাংক থেকে টাকাটা চলে যায়, ওইটা আসবে। যদি ব্যাংক যদি কোনো মানে জার্নালে যদি না থাকে, কোনো ট্রানজাকশনে যদি ব্যাংক না থাকে, সেক্ষেত্রে সেটা তো আর আসবে না। যেই ট্রানজাকশনে ব্যাংক আসছে শুধু সেগুলো আসবে আপনার লেজারে, ব্যাংকের লেজারের ক্ষেত্রে। আপনারা একটু এক কাজ করেন, আপনারা হলো যে ওই কোশ্চেনটা বের করেন, আমি একটু দেখেন। ফারহান আপনি একটু কোশ্চেনটা বের করেন, স্যাম্পল কোশ্চেনটা। আর স্যার 1 নাম্বার কোশ্চেনের স্যার ওই যে জার্নালটা একটু এক পহেলা এপ্রিলের জার্নালটা একটু স্যার বললেন যেটা কিরকম হবে আর কি, ওটা বুঝতেছি না স্যার। আমি স্যার ওটা দিচ্ছি হচ্ছে ক্যাশ দিচ্ছি হচ্ছে স্যার, ডেবিটে ক্যাশ 1.5 লাখ, আর হচ্ছে ল্যান্ড ডেবিট 70,000, নোটস পেয়েবল হচ্ছে ক্রেডিট 1 লাখ, আর ওনার্স ক্যাপিটাল হচ্ছে স্যার ক্রেডিট 1,20,000। এখন এইভাবে হবে কিনা একটু দেখেন স্যার। স্যার ওই আপনি যে প্রবলেমটা দিছিলেন ওইটা স্যার রিলেটটা ওটা। হ্যাঁ স্যাম্পল কোশ্চেনটা বের করেন। ফারহান উপরে দিছি মেবি, আর একটু উপরে। স্যার 1 এপ্রিলের লেজারটা একটু সরি স্যার জার্নালটা একটু বললেন। দেখেন 1 এপ্রিলের ক্ষেত্রে যেটা হয়েছে এখানে হলো যে 3টা আলাদা আলাদা বিষয় ঘটছে, ঠিক আছে? যে মালিক, দ্য ওনার স্টার্টেড দ্য বিজনেস বাই ইনভেস্টিং 1,50,000 ইন ক্যাশ, তার মানে বিজনেসে সে ক্যাশ ইনভেস্ট করছে 1.5 লাখ টাকা, ল্যান্ড ইনভেস্ট করছে 70,000 টাকা। যদি ক্যাশ ইনভেস্ট করে তাহলে কি হবে, বিজনেসে ক্যাশ বাড়বে, ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট 1.5 লাখ টাকা। যেহেতু ল্যান্ড ইনভেস্ট করছেন সে, তার মানে হবে ল্যান্ড ডেবিট হবে 70,000 টাকা, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট হবে 70,000 টাকা। প্রথম দুইটা চলে গেল। তারপরে সে কি করছে, তারপরে সে হলো যে এক্সট্রা 1 লাখ টাকা লোন নিছেন বিজনেসটা শুরু করার ক্ষেত্রে। এখন যখন সে লোন নিবে, তার মানে কি, বিজনেস যদি লোন নেয় তার মানে বিজনেসে হলো যে ক্যাশ আসে আর একটা লাইবিলিটি ক্রিয়েট হয়। তার মানে ক্যাশ ডেবিট হবে 1 লাখ টাকা আর নোটস পেয়েবল ক্রেডিট হবে 1 লাখ টাকা। এখন এটা আপনি 3টা আলাদা আলাদা লিখতে পারেন আর 3টা একসাথে করে লিখতে পারেন। আপনাদের যে সলিউশনটা দেওয়া আছে সেখানে খুব সম্ভবত হলো যে 1,20,000 টাকা দেওয়া আছে, সেটা ভুল, সেটা হবে 2,20,000 টাকা। ওনার্স ক্যাপিটাল একসাথে করা আছে, তাই না? জি স্যার, সলিউশনটা দেখা হয় না স্যার। স্যার সলিউশন স্যার এপ্রিলের লেখা আছে। সলিউশন কি আছে?
1,20,000 স্যার। আমি হচ্ছে করছিলাম ওটা হচ্ছে মানে আমার ওনার্স ক্যাপিটালটা হচ্ছে 2,20,000 কিন্তু ওখানে হচ্ছে মানে 1,00,000 রিডিউস করা। তো আমি হচ্ছে এটা বলে দিচ্ছি আমি 2,20,000 ক্যাপিটাল 2,20,000 হবে। স্যার এপ্রিলের 6 তারিখের স্যার এটা একটু বুঝাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এপ্রিলের 6 তারিখে যেটা বলছে যে সোল্ড জ্যাকেট দ্যাট অরিজিনালি কস্ট 50,000 ফর 2 লাখ অন অ্যাকাউন্ট। আচ্ছা, আপনি একটা জ্যাকেট যেটা কিনছিলেন 50,000 টাকা দিয়ে সেটা বিক্রি করছেন 2 লাখ টাকা, বুঝতে পারছেন? তো এখন হলো যে যখন আপনি বিক্রি করবেন, মানে বিক্রি করছেন সেটা কি করছেন, বাকিতে বিক্রি করছেন। তাহলে প্রথমে আমরা কি বলছিলাম যে বিক্রির যে এন্ট্রিটা সেটা প্রথমে দিতে হবে। সেটা কি হবে, যেহেতু এখানে আপনি বাকিতে বিক্রি করছেন তার মানে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে আর সেলস রেভিনিউ ক্রেডিট হবে 2 লাখ টাকা। আর যেহেতু আপনি বিক্রি করছেন, যখন বিক্রি করেন তখন কি হয়, এই 50,000 টাকার যে জ্যাকেট সেটা তো আপনার বিজনেস থেকে চলে গেল। তার মানে আপনার ইনভেন্টরি কমে গেল 50,000 টাকার। ইনভেন্টরি যখন কমে যাবে তখন ইনভেন্টরি কি হবে, ইনভেন্টরি হবে ক্রেডিট। ক্রেডিট হবে। আর ডেবিট কি হবে, ডেবিট হবে হলো যে যে ইনভেন্টরিটা কমে গেল সেটা তো খরচ হয়ে গেল। হ্যাঁ, সেই খরচটা আপনার দেখাইতে হবে, সেই খরচটা হলো কস্ট অফ গুডস সোল্ড 50,000 টাকা। স্যার এখানে আমরা ইনভেন্টরি কি স্যার ক্যাশ হিসেবে ডিনোট করতে পারি, মানে ক্যাশ কমছে এরকম? ক্যাশ কিভাবে কমে, ক্যাশ কি কমছে আপনার? স্যার ইনভেন্টরি কি আমাদের ইকুইপমেন্টের মানে সমতুল্য? না না না, শুনেন, আপনি যেটা নিয়ে বিজনেস করেন সেটা ইনভেন্টরি, ঠিক আছে? আপনি যদি ইনভেন্টরি আলাদা বিষয়, আর কি বললেন আপনি, সাপ্লাইস না কি জন্য বললেন? ইকুইপমেন্ট ইকুইপমেন্ট না, স্যার। ইকুইপমেন্ট মানে হলো যে আপনার মেশিন যন্ত্রপাতি। এখন এগুলো সবগুলাকে একসাথে করা যাবে না, ঠিক আছে? একসাথে করলে কি হবে, মানে তখন আপনি হলো যে আপনার হিসাবটা ঠিক থাকবে না, তাই না? তো আপনি যেটা নিয়ে বিজনেস করেন, যেমন আপনি জ্যাকেট নিয়ে বিজনেস করেন, সেই জ্যাকেটটা যখন আপনি কিনবেন তখন সেটা আপনাকে লিখতে হবে যে ইনভেন্টরি। আপনি যে পর্যন্ত জ্যাকেট হলো যে বিক্রি না করবেন সেই পর্যন্ত সেই জ্যাকেট গুলো আপনার বিজনেসে থেকে যাবে এবং সেটা আপনি কনসিডার করবেন অ্যাসেট হিসেবে, ঠিক আছে? আপনি যদি এরকম হয় যে আপনি হলো যে স্মার্টফোনের বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার যখনই আপনি স্মার্টফোন কিনবেন তখন আপনি লিখবেন ইনভেন্টরি। যদি আপনি ফার্নিচারের বিজনেস করেন তখন আপনি যখন ফার্নিচার কিনবেন ফার্নিচারকে লিখতে হবে ইনভেন্টরি। সাপ্লাইস এক জিনিস, ইনভেন্টরি আলাদা জিনিস, ইকুইপমেন্ট আলাদা জিনিস, এগুলাকে একসাথে করা যাবে না। স্যার এখানে যে আমরা ব্যাংকে টাকা ডিপোজিট রাখতেছি এটা তো স্যার আমাদের অ্যাসেট হিসেবে কাউন্ট হচ্ছে। তো স্যার এটা আমাদের কোন ধরনের অ্যাসেট হিসেবে ধরবো এটাকে? কোনটার ক্ষেত্রে, 10 নাম্বার? জি স্যার, আমরা ব্যাংকে যে 5 লাখ টাকা ডিপোজিট রেখেছি স্যার, এটা কোন ধরনের অ্যাসেট হবে স্যার? কোন ধরনের অ্যাসেট বলতে? স্যার এটা তো আমরা ব্যাংক হিসেবে লিখবো না স্যার, ব্যাংক 5 লাখ ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট 5 লাখ, এরকম না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই লিখবো। কারণ হলো যে মানে ক্যাশ আলাদা বিষয় এবং ব্যাংকে যে আপনার টাকাটা থাকে সেটা আলাদা বিষয়, দুইটা আলাদা আপনার হিসাব রাখতে হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মানে আবরার আপনি যে কোশ্চেনটা প্রশ্ন করছেন সেটা হলো যে কোন ধরনের অ্যাসেট বলতে আপনার প্রশ্নটা আসলে কি, মানে কোন ধরনের অ্যাসেট বলতে মানে আমরা স্যার ক্লাসিফিকেশন মানে নিয়ে কোনো কথা বলতে পর্যন্ত। স্যার আমরা এখানে যেমন স্যার কোনো কিছু কিনলে হয় সেটা আমাদের সাপ্লাই হয় বা ইকুইপমেন্ট হয় বা ইনভেন্টরিতে যায়, কিন্তু স্যার ব্যাংকে যে টাকাটা ডিপোজিট রাখলাম সেটাও তো অ্যাসেট, কিন্তু সেটা কোন ধরনের অ্যাসেট স্যার সেটা আর কি? সেটার নাম আপনার দিতে হবে ব্যাংক, ঠিক আছে? জি স্যার। ব্যাংক, ওটাকে ওই মানে আমরা যখন অ্যাকাউন্টিং করি তখন আমরা লিখি ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক A/C লেখা হয় আর কি যখন ফর্মালি করা হয়। আর ক্যাশেরটা লিখতে হয় ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ A/C। তো আপনি লিখবেন ব্যাংক, ঠিক আছে? যেমন এই যে আপনার 10 নম্বরের ক্ষেত্রে কি হলো, আপনার বিজনেস থেকে ক্যাশ চলে গেল, আপনি যখন ডিপোজিট করবেন ব্যাংকে তখন হলো আপনার ক্যাশ চলে গেল, ক্যাশের পরিমাণ কমে গেল, কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সেই 5 লাখ টাকা যে অ্যাড হলো, ঠিক আছে? এই জন্য ব্যাংক হবে ডেবিট, ব্যাংক একটা অ্যাসেট। আর যেহেতু আপনার ক্যাশ কমে গেছে তার মানে ক্যাশ হলো ক্রেডিট। আচ্ছা, আপনারা যে জিনিসটা সবাই ভুল করেন সেটা হলো এই যে এই যে পেইড 60,000 বাই চেক ফর 6 মান্থস শপ রেন্ট ইন অ্যাডভান্স। মানে আমি হলো যে আমি কোশ্চেনটা আপনাদের দিতাম না, ঠিক আছে? তো এটা কি হয়েছে, মানে আমি হলো যে আপনার একটা ডিপার্টমেন্টে এক্সাম নিছি, ওদের এক্সামটা প্রথমে ছিল,
তো ওদের অবস্থা খুবই খারাপ আর কি, মানে কয়েকজন ছাড়া কেউই ঠিক মতো কিছু করতে পারে নাই। তারপরে আমার কাছে মনে হলো যে আসলে এটা শেয়ার করা উচিত। তো কোশ্চেন স্যার আপনাদের যে স্যাম্পলটা দেওয়া হয়েছে একদম এরকমই থাকবে। প্রথমে জার্নাল থাকবে, এই জার্নালে থাকবে 6 নাম্বার, ঠিক আছে। আপনাদের কোশ্চেনে একটু হলো যে মার্কস ডিস্ট্রিবিউশনে আমি ভুল করে ফেলছি আর কি, মানে মানে আমি তাড়াহুড়া করে জমা দিচ্ছিলাম, তাড়াহুড়া না মানে মডারেশন হয়ে গেছে আর কি, মানে সাথে সাথে এই জন্য আর কি আর চেঞ্জ করতে পারিনি। সেটা হলো জার্নালে 6 থাকবে একদম এটার মতোই, ঠিক আছে। লেজারে 3 থাকবে 9। তারপরে আপনার হলো যে এই যে ডেসক্রিপটিভ থিওরি যেটা আছে 2 নাম্বার, সেখানে 2 থাকবে। স্যার থিওরি কি একটাই থাকবে? থিওরি একটাই থাকবে। আইডেন্টিফাই ইচ অ্যাকাউন্ট টু কারেক্ট টাইপ, এটাই থাকবে 2, আর লাস্টেটাই থাকবে 12, ঠিক স্যার আছে। এই যে স্যার আইডেন্টিফাইড অ্যাকাউন্ট স্যার, এটা বলতে কি স্যার আপনি যে বুঝাইছেন রেন্টাল এক্সপেন্স, এটা হচ্ছে স্যার ক্যাটাগরি পরে হচ্ছে এক্সপেন্সের মধ্যে, আবার ব্যাংক হচ্ছে স্যার অ্যাসেটের মধ্যে, এইভাবে লিখবো? হ্যাঁ এইভাবে লিখবেন। রেন্ট ব্যাংক কি? কিসের ভিতর হবে স্যার? হুম, ব্যাংক ব্যাংক অ্যাসেট হবে। সেলস স্যালারিজ পেবল কি হবে? স্যার এক্সপেন্স। না, স্যালারিজ পেবল এক্সপেন্স হবে না। স্যার অন অ্যাকাউন্টে যাবে পেবল তো স্যার লাইবিলিটিস না? হ্যাঁ, লাইবিলিটিস হওয়ার কথা। সার্ভিস রেভিনিউ কি হবে? স্যার 13 নম্বর ট্রানজাকশনটা একটু বোঝাই দিলে ভালো হতো। 13 নম্বর ট্রানজাকশন প্রশ্নের। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ কি হবে স্যার? স্যার সার্ভিস রেভিনিউ ক্যাশে সার্ভিস যাবে না রেভিনিউ কি হবে? ক্যাশে অ্যাসেট সার্ভিস রেভিনিউ অ্যাসেট ওনার্স ক্যাপিটাল। স্যার ক্যাশে রেভিনিউ। স্যার রেভিনিউ, সার্ভিস রেভিনিউ তো স্যার রেভিনিউর ক্যাটাগরিতে পড়ে, রেভিনিউ তো আলাদা ক্যাটাগরি আছে স্যার। সার্ভিস রেভিনিউ রেন্ট এক্সপেন্স এক্সপেন্স, ব্যাংক হলো যে আপনার অ্যাসেট, স্যালারিজ পেয়েবল, লাইবিলিটিস, আর সার্ভিস রেভিনিউ এগুলো আলাদা ক্যাটাগরি, ওনার্স ক্যাপিটালে ঢোকানো যাবে না। জি স্যার। স্যার অপশনগুলো কি দেয়া থাকবে উপরের মতো করেই? হ্যাঁ একদম পারলো। এখন ফারহান একটু জার্নালে যান, স্ক্রল করে উপরে যান, 1 নম্বর কোশ্চেনটা একটু যান। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনে যেটা হয় যে আপনাদের যেটা ভুল হয় সেটা হলো যে এই যে এটা পেইড 60,000 বাই চেক এই 6 মান্থ শপ রেন্ট ইন অ্যাডভান্স। প্রথমে এটা একটু মানে ট্রিকি আর কি, ঠিক আছে। মানে আপনারা ওই অ্যাডভান্সটাই বুঝেন না, তার মধ্যে আবার এটা চেকে দিছে। হ্যাঁ, অ্যাডভান্স যদি আপনি পে করেন তার মানে কি হবে, সেটা হবে স্যার প্রিপেড স্যার, প্রিপেইড রেন্ট হবে, রেন্ট। রেন্ট হবে ডেবিট, আর ব্যাংক হবে ক্রেডিট। ব্যাংক কেন ক্রেডিট হবে? যদি আপনি ক্যাশে দিতেন তাহলে ক্যাশ ক্রেডিট হইতো। এই যে যাকে আপনি অ্যাডভান্স করলেন তাকে তো আপনি চেক দিলেন, সেই লোক কি করবে, সেই চেকটা নিয়ে ব্যাংকে যাবে আপনার, ঠিক আছে। ব্যাংকে গেলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটাকে কাটবে, ঠিক আছে। উনি যে টাকাটা উঠাবেন সে টাকাটাই 60,000 টাকা কমবে কোথা থেকে? আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমবে, তাই না? এই জন্য আপনার লিখতে হয় ব্যাংক ক্রেডিট। স্যার 13 নম্বর ট্রানজাকশনটা একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ, আপনার 13 নম্বর ট্রানজাকশন, আপনি কি নাম কি আপনার? সাব্বির। হ্যাঁ সাব্বির, আপনি বলেন তো, যদি এই যে আপনি এখানে কি বলা হয়েছে যে কাস্টমার রিটার্ন জ্যাকেট ওর্থ অফ 40,000, কস্ট প্রাইস ওয়াজ 30,000, এটা মানে হলো যে ওনার কাছে একটা জ্যাকেট ফেরত আসছে, সেটা সে বিক্রি করছিলেন 40,000 টাকায়, আর সেটা সে কিনছিলেন হলো 30,000 টাকায়। তার মানে এখানে কোন ঘটনাটা আগে ঘটছে? আগে 30,000 টাকা সেল দিস। 30,000 টাকা সেল করছিল, সেটা 40,000 টাকায় সেল করছেন। 40,000 স্যার আগে রিটার্ন আসছে, তারপরে হচ্ছে হিসাব আসবে না? না, আপনি আগে বিক্রি করছেন তারপরে তো রিটার্ন আসছে, তাই না? মানে প্রথমে তো আপনি কোনো একদিন বিক্রি করছেন হয়তো, তাই না? সেটা অবশ্যই 13 তারিখের আগে। স্যার ওটা তো আর এন্ট্রি করতে হবে না আমাদের, যেহেতু এটা উপরে দেওয়া নাই। সেটা এন্ট্রি করতে হবে না, সেটা আমাদের মানে বোঝার ক্ষেত্রে সেটা করতে হবে আর কি, কনসিডার করতে হবে যাতে আমরা বুঝতে পারি বিষয়টা।
তার মানে তাব্বির, মানে আমরা তো আসলে এই যে 13 তারিখে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা ঘটার জন্য আমাদের 13 তারিখের আগে কোন একটা ঘটনা ঘটছিল। সেই ঘটনাটা হলো যে আমরা বিক্রি করছিলাম, তাই না সাব্বির? জি স্যার। তার মানে আপনি ধরে নেন যে আমরা বিক্রি করছিলাম হলো যে আপনার মার্চ মাসের 30 তারিখে আমরা বিক্রি করছি, ঠিক আছে? সে বিক্রি করছিলাম কত টাকায়? ধরে নেন আমরা বিক্রি করছিলাম 40,000 টাকায়। সেই প্রোডাক্ট আমরা কিনছিলাম হলো কত টাকায়? 30,000 টাকায়। সেই ক্ষেত্রে আমাদের জার্নালটা কি হইতো? অনেক কম, বাকিতে জি স্যার, বুঝতে পারছি। তাহলে ওটার জার্নাল কি হইতো আপনার? যখন আমাদের এটা অ্যাকাউন্ট পেয়েবলে রিসিভেবলে যুক্ত হইতো, যদি বাকিতে বিক্রি করে থাকি। হ্যাঁ, আর কি হতো? সেলস হলো ক্রেডিট হতো আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হতো, তাই না? এটা ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড এন্ট্রিতে কি হইতো? রিটার্ন আসার পরে নতুন করে আমাদের একটা অ্যাসেট আসছে, যেটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কমে যাবে। সেকেন্ড এন্ট্রি মানে হলো যে সেলস এর ক্ষেত্রে সবসময় তো দুইটা এন্ট্রি হয়, তাই না? যখন আমরা হলো মার্চেন্ডাইজিং বিজনেসের মানে সেলস চিন্তা করি, তো একটা এন্ট্রি তো আপনি দিলেন যে আপনি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করলেন, এটা হলো মার্চের 30 তারিখ, তাই না? জি স্যার। আর হলো সেলস আপনি করলেন ক্রেডিট। আর এই যে আপনি আপনার তো ইনভেন্টরি চলে গেল 30,000 টাকা, সেটার এন্ট্রি দিবেন না? এর এন্ট্রি কি হবে? জি স্যার। ইনভেন্টরি ক্রেডিট হবে 30,000 টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে কত টাকা? 30,000 টাকা। 30,000। এখন আপনি এই বিষয়টা আপনার কি হয়েছে, 13 তারিখে এসে দেখা গেল যে এই পুরা যে আপনি যে সেল করছিলেন ওই দিনেরটা, এটা পুরাটা রিটার্ন আসছে, ঠিক আছে? জি স্যার। 30 তারিখে যেটা করছিলেন সেটা রিটার্ন আসছে। এখন 30 তারিখে যে জিনিসটা করছেন সেটা কি হয়ে গেল, সেটা আবার আপনার কাছে চলে আসলো। তার মানে আপনি 30 তারিখে যে এন্ট্রি গুলো দিছিলেন, আপনি যেগুলো আপনি মনে করেন যে আপনি যেগুলো ইনক্রিজ করছেন অথবা আপনি রিডিউস করছেন, সবগুলোকে আবার রিভার্স করতে হবে না? সবগুলো মুছে ফেলতে হবে না? যেগুলো, জি স্যার বুঝতে পারছি। তার মানে আপনার শুধু ওগুলো রিভার্স হবে। যেগুলো আপনি ডেবিট করছিলেন সেগুলো ক্রেডিট হবে, যেগুলো ক্রেডিট করছিলেন সেগুলো ডেবিট হবে। যদি করে দেন তাহলেই সেটা মুছে যাবে, তাই না? জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। স্যার এক নাম্বারটা এখনো স্যার ক্লিয়ার না পুরোপুরি হবে স্যার। এক নাম্বার এপ্রিল যে ওইটা এক নাম্বারটা হলো যে কি হবে, এক নাম্বারটা হলো যে আপনার ওনার বিজনেস স্টার্ট করছেন। এখানে 3টা বিষয় হয়েছে, দেখেন। উনি ইনভেস্ট করছেন 1.5 লাখ টাকা। আপনি হলো যে ওই মানে 3টায় আলাদাভাবে চিন্তা করেন। যদি ইনভেস্ট করেন তার মানে হলো যে ক্যাশ ডেবিট 1.5 লাখ টাকা, আর ওনার্স ক্যাপিটাল ক্রেডিট 1.5 লাখ টাকা, তাই না? সেকেন্ডটা চিন্তা করেন, সেকেন্ডটা কি? 70,000 টাকা দিয়ে সে ইনভেস্ট করছে, আরো 70,000 টাকা ল্যান্ড। তার মানে কি হবে, ল্যান্ড বেড়ে গেল বিজনেসের হলো যে 70,000 টাকা। আর এই এটা কি স্যার ওনার্স ক্যাপিটালে ইফেক্ট পড়বে স্যার? ওটা ডেবিট, ল্যান্ড ডেবিট। ল্যান্ড ডেবিট হবে 70,000 আর ওনার্স ক্যাপিটাল ক্রেডিট হবে 70,000। এই পর্যন্ত ক্লিয়ার আপনি? জি স্যার, এই দুইটা ট্রানজাকশন ক্লিয়ার। আর যদি আপনি লোন নেন, বিজনেস যদি লোন নেয়, সেক্ষেত্রে কি হবে বলেন? অ্যাসেট বাড়তেছে স্যার, অ্যাসেট হচ্ছে ডেবিট। অ্যাসেট কোন অ্যাসেট করে? আর নোটস পেয়েবল স্যার ক্রেডিট। অ্যাসেট লিখলে আমি 0 দিব আপনারে। স্যার ক্যাশ লিখবো স্যার, ক্যাশ। স্যার লোন, লোন স্যার হবে হচ্ছে ডেবিট। লোন লিখলেও আপনি 0 পাবেন। স্যার ক্যাশ ডেবিট লিখবো হচ্ছে স্যার 1 লাখ টাকা, আর নোটস পেয়েবল হচ্ছে ক্রেডিট লিখবো 1 লাখ টাকা। তাহলে ক্যাশ ডেবিট হবে 1 লাখ টাকা আর নোটস পেয়েবল ক্রেডিট হবে 1 লাখ টাকা। বুঝতে পারছেন হেমায়েত? জি স্যার। স্যার ব্যাংকের ক্ষেত্রে নোটস পেয়াবল হবে, তাই তো? লোনের স্যার লোন প্লেয়েবল। লোন যখনই লোন দিবেন তখন দেখবেন নোটস পেয়েবল। স্যার আপনি আরেকবার নোটস পেয়েবল আর হচ্ছে example দিতে আপনার পারেন? অ্যাকাউন্ট পেয়েবল স্যার আলাদা আলাদা লিখতে হবে। অবশ্যই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার স্যার। এখন স্যার এই যে ট্রানজাকশন স্যার জার্নালটা করলাম স্যার, এখন এখান থেকে কি ব্যাংকের স্যার ওই যে লেজারে কোনো কিছু অ্যাড হবে, মানে কি অ্যাড হবে আর কি, এটা বুঝতেছি না। দেখেন, নোটস পেয়েবলের সাথে আমাদের ব্যাংকের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কি আমাদের লোনের কোনো সম্পর্ক আছে? আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার লোনের কোনো সম্পর্ক নেই।
লোন আলাদা বিষয়, ব্যাংক আলাদা বিষয়। তাহলে স্যার আপনার ব্যাংকের ব্যাংকের লেজারে পহেলা এপ্রিল থেকে কিছু যাবে না? না, আপনি লোন নিছেন অন্য কোনো বিজনেস থেকে, ঠিক আছে, অন্য কোনো ব্যাংক থেকে, ঠিক আছে, সেটা আলাদা হিসাব, সেটা আপনি লিখে স্যার রাখছেন লেজার তো শুধু স্যার ব্যাংকেরই হবে। শুধু ব্যাংকেরই হবে, কিন্তু নোটস পেয়েবল আর ব্যাংক তো আলাদা বিষয়। আপনি তো মানে নোটস পেয়েবল কে ব্যাংক লিখতেছেন না, তাই না? ব্যাংকের হিসাবে স্যার কেন একটা এসেট আর একটা স্যার লায়াবিলিটিস, দুইটা আলাদা আলাদা। অ্যাসেট আর লায়াবিলিটিস? স্যার আপনি স্যার একটা স্যার মানে লোন নিছি বাট 10% হারে ইন্টারেস্ট হারে, এই যে আমাদের 10% এইটা মানে কি হিসাবে করবো স্যার? আপনি সম্ভবত একটা এক্সাম্পল এরকম ছিল। আপনি যেদিন লোন নেন সেদিন কিন্তু আপনি কোনো ইন্টারেস্ট দেন না, তাই না? না স্যার। সেই দিন আপনার ওটার জার্নাল হবে, আপনি যত টাকা পাবেন ওটা ক্যাশ ডেবিট হবে আর নোটস ক্রেডিট হবে, আর ওই 10% এর কথা আপনার হিসাব করতে হবে না। ও বুঝতে স্যার। স্যার ওই সিটিতে মেবি হচ্ছে কোশ্চেনে ছিল তো যে 6 মাসের সময় নিয়ে হচ্ছে 10% ইসে একটা লোন নিচ্ছে। তো এখন হচ্ছে ওই মাসেই পেমেন্ট করলে তো আমার হচ্ছে লোনের ইন্টারেস্টটা লাগবে না, কিন্তু যদি আমি সেকেন্ড মাসে যদি পেমেন্টটা করি তাহলে ওখানে কি লোনের ইন্টারেস্টটা অ্যাড হবে? ওটা ডিপেন্ড করে কনটেক্সটের উপর ডিপেন্ড করে। যদি এরকম হয় যে মানে আপনি এরকম হয় যে ওটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রিসে চলে আসে, ঠিক আছে, যদি হলো যে আপনি ওই অ্যাডজাস্টিং এন্ট্রিস করতে বলে তখন হলো যে দেখা যায় যে ওই নোট পে মানে ইন্টারেস্ট পেয়েবল হিসেবে ধরতে হয় এটাকে। ইন্টারেস্ট তো আসলে ওইভাবে দেওয়া হয় না, মানে ওইভাবে দেয় না, ওটা মনে হয় বছর বছর বা একটা সময় থাকে যে ওই সময় দেয় তারা, ঠিক আছে। যদি আপনি না দিয়ে থাকেন তখন ওইটা ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। যদি আপনি মনে করেন যে 1 মাস পরে আপনি হলো যে একটা আপনার কোম্পানির লাভ মানে প্রফিট লস বের করবেন, ঠিক আছে, কিন্তু আপনি ইন্টারেস্টটা পে করেন নাই, তখন লিখতে হয় যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ওই যে 10%, ওই 10%-এর হার ধরে করতে হয়। যদি আপনি 1 লাখ মানে 10% ইন্টারেস্টে 1 লাখ টাকা যদি আপনি লোন নেন, তার মানে হলো যে আপনার কত আসবে, মানে ওই আপনার 10,000, সরি 10%, 1 লাখের 10% তো 10,000-ই, 10,000, আর ওইটার হলো ওটা 12 দিয়ে ভাগ করতে হবে যেটা আসে। স্যার তাইলে কি স্যার ব্যাংকের লেজারে আমরা শুধু স্যার যে ডিপোজিট যেটা ওইটা দিব, আর হচ্ছে স্যার আমরা যদি কোনো পেমেন্ট চেকে করি তখন ওইটা, আর হচ্ছে স্যার যদি আমরা ওই যে আরেকটা আছে স্যার পেইড হাফ অফ দ্য লোন ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি কোনো টাকা দেই ওইটা, এই জিনিসগুলোই শুধু ব্যাংক লেজারে অ্যাড করব? হ্যাঁ, শুধু এগুলোই আসবে। ওকে স্যার। স্যার অ্যাডজাস্টিং এর ওখানে মানে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর ওখানে স্যার একটা জিনিস ছিল যে ইকুইপমেন্ট কিনা হয়েছে কিন্তু ওইটা প্রথম দিকে কোনো কিছু সেট করা হয়নি, পরে আবার লেখা ছিল যে এটা 5 বছরের জন্য নেওয়া হয়েছে, কিন্তু স্যার ওখানে ডেপ্রিসিয়েশন নামে কোনো রো ছিল না যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কোথায় থাকবে। স্যার ওই ক্ষেত্রে কি আমরা ডেপ্রিসিয়েশনটা অ্যাড করে নিব নাকি অন্য কোনো এক্সপেন্সের সাথে এটা ইয়ে করে দিব? কোথায় বলা ছিল এটা? স্যার এটা এই পিডিএফ এর স্যার নিচের দিকে। আচ্ছা আচ্ছা, আপনার যদি মানে ইকুইপমেন্টের দাম যদি 2 লাখ টাকা হয়, আর যদি বলা হয় যে আপনার এই ইকুইপমেন্টটা হলো কয় বছর টিকবে, 5 বছর টিকবে, তাই না? জি স্যার। তাহলে এই ইকুইপমেন্ট 5 বছর টিকা মানে কি, মানে হলো যে আপনার যদি আপনি যে ইকুইপমেন্ট কিনছিলেন সেটা তো বছরের শুরুতে কিনছেন, এটা ধরে নেন, তাই না? ধরে নিই আমরা। হুম, তার মানে আপনি হিসাব করতেছেন হলো 1 বছরের হিসাব, তার মানে 1 বছরে আপনার কতখানি খরচ হয়ে গেছে সেটার হিসাবটা আপনার করতে হবে। 5 বছর টিকবে কিন্তু মানে স্যার 1 বছর ব্যবহার করে ফেলছেন। জি স্যার, কিন্তু এখানে স্যার মানে ওই এটা তো স্যার আমাদের ডেপ্রিসিয়েশনের মধ্যে পড়বে এই খরচটা। এটা আপনার লিখতে হবে, প্রথমে জার্নালটা লিখতে হবে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর কিন্তু স্যার ইকুইপমেন্ট। এখানে ট্রায়াল ব্যালেন্সটা অলরেডি স্যার দেয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে যেহেতু আপনার ডেপ্রিসিয়েশন মানে এটাই তো মানে আপনাদেরকে পড়ানো হয়েছে আর কি, যে এটা তো বলা হয়েছে যে আপনার যেহেতু এটা বাদ পড়ে গেছে, এটা তো জি একটা স্যার। ইনকমপ্লিট ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, তাই না? এটা জি ইনকমপ্লিট স্যার। ট্রায়াল, তো আপনার এটা কমপ্লিট করতে হবে। অ্যাডজাস্ট করা মানে কি, এটাকে কমপ্লিট করতে হবে, তার মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যে খরচটা সেটা ওই ওই ইনকমপ্লিট ট্রায়াল ব্যালেন্সের নাই,
তার মানে আপনার ওইটাকে অ্যাড করে তারপরে যদি আপনি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে চান, তার মানে কি হবে, ওই ইনকমপ্লিট স্টেটমেন্টের নিচে একটা আলাদা এক্সপেন্স নিচে লিখতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 5 বছর 2 লাখ মানে 40,000 টাকা লিখতে হবে, তাই না? জি স্যার। আর হলো যে আপনার ইকুইপমেন্ট কিন্তু আর 2 লাখ টাকা থাকবে না, ইকুইপমেন্টের ব্যালেন্স হয়ে যাবে 1,60,000 টাকা। জি স্যার। তখনই আপনার ট্রায়াল ব্যালেন্সটা কমপ্লিট হবে, যদি আপনার অ্যাডজাস্টিং এন্ট্রি শুধু এইটাই থাকে। আর যদি আরো থাকে তাহলে বাকিগুলো যখন অ্যাডজাস্ট যখন করবেন তখন আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ওই পুরোপুরি কমপ্লিট করার পরে আপনি ওইটার উপর বেস করে যদি প্রফিট এবং লস বের করেন এবং ব্যালেন্স শিট বের করেন, তখনই আপনি আসলে অ্যাকুরেট প্রফিট এবং লস বের করতে পারবেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার আমাদেরকে এই প্রসেসে করতে হবে? হ্যাঁ, এই প্রসেসই করতে হবে। স্যার ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে তো আমরা স্যার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা ডেবিটে দিলাম, কিন্তু ক্রেডিটে কি দিব স্যার? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কেন দিবেন? জানি না স্যার, আমার একজন এভাবে করাইছিল আর কি, এই জন্য বললাম। কে করাইছে আপনাকে? স্যার আমার কাজিন স্যার। এখন স্যার এটার ক্রেডিটটা কি দিব স্যার ওটা জানি না তো, এই জন্য। আপনার কাজিন? জি স্যার, ও অ্যাকাউন্টিং এ পড়ে স্যার। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসে যেটা পড়াইছি সেটা করবেন, ঠিক আছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার পড়াই নাই ক্লাসে। আপনি ছিলেন কোথায়? ক্লাসে ছিলেন না? জানি না স্যার এটা কি দিব স্যার, এই জন্যই তো। না, আপনি তাহলে বলবো না আমি, এটা আপনি শিখে নেবেন অন্য মানুষের কাছ থেকে। স্যার ওরা অনেকে মেবি জানে না স্যার, স্যার একটু বলে দেন। না না, ইকুইপমেন্ট হবে স্যার। তো বলা হয়েছে অনেক, বলা হয় না, এখানে 3টা সেকশনই আছে। অ্যাকুমুলেটেড মানে ডেপ্রিসিয়েশনের এটা কি হবে এটা বলা হয়েছে, বারবার বলা হয়েছে। স্যার ঈদের ছুটির পরে আসলে বুঝাই দেওয়া যাবে। হ্যাঁ, এই যে হাসুর কাছ থেকে ঈদের ছুটির পরে বুঝে নিয়েন। স্যার পরীক্ষাতে মার্কস দিবেন না স্যার? আপনারা হলো যে খুব ক্যাজুয়ালি নেন না এই সাবজেক্টটারে, পড়াশোনা মনে শুরুই করেন না এখনো, বুঝে মনে কথা শুনে মনে হচ্ছে আপনাদের। স্যার যতগুলা লিংক দিছিলেন সবগুলা ভিডিও দেখা শেষ। হ্যাঁ, যতগুলা ভিডিও দিছেন আপনি গ্রুপে মোটামুটি আল্লাহর রাস্তায় সবগুলা 2বার করে দেখা শেষ, কিন্তু যত পড়তেছি অত প্যাচ লাগতেছে স্যার। এই কারণে যে মানে বেশি পড়তে যায় এখন হচ্ছে যে অ্যাসেট, সব অ্যাসেট চলে আসতেছে লেখার ক্ষেত্রে, যে ও এটা তো হচ্ছে ওনার্স টাকা দিছে অ্যাসেট, ওইটা যে ওনার্স লিখতে হবে এটা মাথায় থাকতেছে না। স্যার অ্যাডজাস্টমেন্ট নিয়ে খুব ঝামেলা হচ্ছে স্যার। আচ্ছা, যদি ডেপ্রিসিয়েশন থাকে লিখবেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর ইকুইপমেন্ট ক্রেডিট, ঠিক আছে? স্যার কস্ট অফ গুডস সোল্ড, স্যার এটা কি স্যার এক্সপেন্সে দিব আমরা? হ্যাঁ, কস্ট অফ গুডস অবশ্যই এক্সপেন্স। আপনার সলিউশনটা তো দেওয়া হয়েছে, সলিউশনটা খুলে দেখেন না আপনারা? মানে শুনেন, আমি কিন্তু মানে যদি আপনাদের অঙ্ক না হয় তাহলে কিন্তু মার্কস দিব না আমি, ঠিক আছে? একদম অঙ্ক মিলতে হবে এখানে, একদম মিলে যাবে অঙ্ক, ঠিক আছে? স্যার খালি ওই যে ইংলিশ লেখাগুলো ওই জায়গায় একটু কনসিডার করলেন তাই হবে, মানে এই সাইডের লেখাগুলা আপনি তো লেখা নোটস পেয়েবল, মানে এগুলা স্যার পরীক্ষা হলে বসলে মানে টাইম অথবা হিসেব প্রেসারে এগুলা ভুল হয়ে যায় লেখার ক্ষেত্রে, ওইখানে একটু স্যার কনসিডার করেন, মানে পার্শিয়াল মার্ক দিন স্যার, তাহলে হবে। স্যার অ্যাকাউন্ট পেয়েবল আর নোট পেয়েবলের মধ্যে ডিফারেন্স কি স্যার? এটা কেউ বলেন দেখি, এটা ডিফারেন্স কি? স্যার অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে স্যার আমরা ধরেন কেউ আমাদের কাছে টাকা পায়, ওই টাকাটা দিতে হবে। আর নোটস পেয়েবল হচ্ছে স্যার ব্যাংক থেকে আমরা একটা লোন আনছি, ওই ব্যাংকের লোনটা হচ্ছে পরিশোধ করতে হবে। এটা তো কি হলো? এটা তো যেই লেও সেই কদই বললেন। মানে স্যার বুঝাইতে পারিনি, ধরেন স্যার আপনার থেকে হচ্ছে আমি একটা পণ্য কিনছি, বাট ওটা বাকিতে কিনছি স্যার, টাকাটা এখনো দেই নাই, তো ওইটা হচ্ছে স্যার আমি টাকা না দিলে ওইটা হচ্ছে আমি অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে লিখবো, যে টাকাটা অ্যাকাউন্টস পেয়েবল। কিন্তু আমি ব্যাংক থেকে দেখা যায় স্যার 1 লাখ টাকা লোন আনছি, এখন ওই লোনটা আমি এখনো ব্যাংকে পরিশোধ করি নাই, এই জন্য স্যার ওইটা হবে হচ্ছে স্যার নোটস পেয়েবল।
আকরাম শুনেন, মানে বিষয়টা হলো যে যেটা হইতে পারে দুই ভাবে মানুষ আপনার কাছে টাকা পেতে পারে, ঠিক আছে? একটা হলো যদি আপনি কারোর কাছ থেকে লোন নেন, সেক্ষেত্রে সেই লোকটা আপনার কাছে টাকা পাবে, সেই লোকটাকে আপনার টাকা দিতে হবে, তাই না? আরেকটা ভাবে জি আপনার স্যার। কাছে টাকা পেতে পারে, সেটা হলো যে যদি আপনি বাকিতে কোনো কিছু কিনেন, হুম, দুইটা স্যার ক্ষেত্রে এই মানুষ বিষয়টা আপনার কি এমন যে স্যার লং টার্ম আর শর্ট টার্ম? শর্ট টার্ম লং টার্মের বিষয় না, বিষয়টা হলো যে একটা আপনি বাকিতে কেনা আর লোন নেওয়া তো আলাদা বিষয়, তাই না? জি স্যার। লোন ধার একটা আমরা নেওয়া স্যার আমরা প্রোডাক্ট নিতেছি আর একটা আমরা প্রোডাক্ট ছাড়া শুধু টাকা নিচ্ছি। হ্যাঁ, একটা প্রোডাক্ট ছাড়া টাকা নিচ্ছি, লোন নিচ্ছি, আর একটা হলো যে বাকি বাকি দুটো তো আলাদা বিষয়, মানে দুটো তো আমাদের জীবনে আলাদা ঘটনা। হ্যাঁ, একটা ঘটনার ক্ষেত্রে আমাদের লিখতে হবে অ্যাকাউন্টস পেয়েবল, সেটা হলো যদি আমরা বাকিতে কোনো কিছু কিনি, আর যদি আমরা লোন নেই সেক্ষেত্রে সেটা নোটস পেয়েবল। স্যার আমরা এই জায়গায় শেষ করি স্যার, আমরা একটু 4 নাম্বারটা দেখি, ওইখানে মার্কটা বেশি। না না, এটা সমস্যা না, আপনি শেষ, আপনি কি তাড়াহুড়ো আছে, মানে না কোথায় স্যার যাবেন? তাড়াহুড়া না স্যার, পরে দেখা যাবে যে আবার মানে ক্লাস শেষ হয়ে যাবে, অনেকে বলবে নামাজ পড়তে যাব, এই জন্য আর এই কি বলছি স্যার। একটা ঝামেলা আছে, তারাবির একটা তারাবি তো পড়তে যাবেন আপনারা অনেকেই। জি স্যার, এই জন্য বলতেছিলাম যে স্যার 4 নাম্বারটা একটু দেখি, তারপরে কোয়েশ্চেন গুলো থাকলে ওগুলা পরবর্তীতে আমরা সলভ করলাম যারা যারা আছে। হ্যাঁ, তাহলে বলেন না। তারাবি যারা পড়তে যাবে তারা অলরেডি চলে গেছে, বিকজ তারাবি অনেক আধা ঘন্টা আগে শুরু হয়ে গেছে। না এখন যাবো 8:30টায় তারাবি, 8:15। ঠিক আচ্ছা আছে, স্যার, আপনারা এখানে তারাবিতে যাবেন, ট্রানজেকশন আপনাদের অ্যানালাইসিসের কোনো কোশ্চেন নাই স্যার, এটা কি দেখা লাগবে আমাদের? এটা আপনার কাছে, আপনি দেখবেন কি দেখবেন না। ট্রানজাকশন অ্যানালাইসিস না বুঝলে তো আসলে জার্নাল করতে পারবেন না। না স্যার, এই কোশ্চেনে দেওয়া নাই তো, তাই ইয়ে করছিলাম যে যদি ওটা থাকে তাহলে সেইভাবে দেখবো, যদি না থাকে স্যার তাহলে এটা স্কিপ করবো। এইখানে যা যা দেওয়া আছে এগুলোই আসবে, ঠিক আছে? এগুলাই আসবে। আর হলো যে আপনার হয়তো আপনার এটা মডিফিকেশন থাকবে, কোশ্চেন তো এক্সাক্ট সেম থাকবে না, মডিফিকেশন থাকবে কোশ্চেনের, ডিফারেন্ট ভাবে আসবে। এই জার্নালি থাকবে, সেকেন্ডটার মধ্যে আপনার ওই ওই আপনার এই জার্নালার প্রথমটার মধ্যে জার্নালার লেজার বের করতে বলা হবে, ফার্স্ট সেকেন্ডের ক্ষেত্রে ডেসক্রিপটিভ থাকবে, থার্ড এর ক্ষেত্রে এরকম আইডেন্টিফাই করতে বলা হবে, আর ফোর্থ এর ক্ষেত্রে আপনার ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট থাকবে। দিস ইজ দ্য কোশ্চেন। এবং আমি আপনাদের বলে দিই, আপনারা যারা আছেন, এই যে মানে এই জার্নাল 6 নাম্বার থাকবে, যেটা আপনাদের কোশ্চেনে আমি মানে ভুলে 7 করে ফেলছি, এটা নিয়ে আপনারা আবার কনফিউজড হয়ে যায় না, ঠিক আছে? আমার একটা এক্সামের ডিউটি আছে, আমি আসতে পারবো না, টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে টেক্সটাইল ডিপার্টমেন্টে আছে, তো এটা নিয়ে আপনারা ওয়ারি করেন না, সবাইকে বলে দিয়েন। জার্নাল সেম, এখানে যেরকম মার্কস ডিস্ট্রিবিউশন আছে আপনাদেরও সেমই হবে। তো আপনাদের এক্সামে কোশ্চেনে যেটা দেওয়া আছে, আপনাদের কোশ্চেনে যেটা থাকবে সেটা 7 থাকবে, মানে প্রিপেয়ার জার্নালে সেটা হবে 6। আর লাস্টের কোশ্চেনে আপনার হলো যে ওইখানে দেখবেন যে অ্যাডজাস্টিং এন্ট্রিসে 5 দেওয়া আছে, কিন্তু ওইটা হবে 4, সবগুলাতে 4 করে থাকবে। অ্যাডজাস্টিং এন্ট্রিসে 4 থাকবে, ইনকাম স্টেটমেন্টে 4 থাকবে, ব্যালেন্স শিটে 4 থাকবে, এই টোটাল 12। আর এখানে হলো 9 প্রথমটার ক্ষেত্রে, সেকেন্ডটায় 2, তারপরেরটায় 2, 2 2 4, 4 আর 12 16, 16 আর 9 25। এটা নিয়ে যাতে কনফিউশন তৈরি না হয়। আরেকটা বিষয় হলো যে আপনাদের একটু নোট ডাউন করে রাখেন, দাঁড়ান আমি একটু ল্যাপটপটা বের করে নেই। নোট ডাউন করে রাখতে হবে, সেটা হলো যে আপনাদের ওই, আমি তো চাচ্ছিলাম যে আপনাদের এক্সাম শুরু হলে আসবো, সেটা হলো আমি গ্রুপেও দিয়ে দিব না, অ্যাকাউন্টস পেয়েবলের ভ্যালুটা একটু চেঞ্জ হবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ঠিক আছে? আমি এটা দিয়ে দিব গ্রুপে পরে, হোয়াটসঅ্যাপে। বুঝতে পারছেন আপনারা কি বলছেন? স্যার স্যার জি স্যার, স্যার আমাদের যে হচ্ছে মানে স্যাম্পল কোশ্চেনটা দিয়েছিলেন স্যার, ওইখানে 1 নাম্বার আর 4 নাম্বারের স্যার একটু আনসারটা দিয়ে দেন, তাহলে স্যার আমরা মিলিয়ে দেখতে পারবো যে স্যার ঠিক আছে কিনা স্যার। 4 নাম্বারের আনসার দিছে, কিন্তু স্যার ওই আনসারটা যদি একটু স্টেপ বাই স্টেপ স্যার একটু বুঝাই দিতেন তাহলে ভালো হতো স্যার। অ্যান্সার বুঝেন না আপনারা? স্যার বুঝছি, কিছু কিছু পার্টি আর কি। হ্যাঁ ভাই। কয় নাম্বার অ্যান্সার বের করবে?
স্যার আমি যেরকম হচ্ছে স্যার ওই যে ইনকাম স্টেটমেন্টে যখন ই করছে 10,000 কোথা থেকে ক্যাশ কাটছে এটা বুঝতেছি। কি বুঝতেছেন না বলেন তো আবার। এই 4 নাম্বারটা স্যার ইনকাম যখন ই করতে বলছে যে ক্যাশ 10,000 কাটছে। ফারহান সলিউশনটা স্ক্রিনে নিয়ে আসেন, মানে ইসের 4 নাম্বারটার। স্যার 4 নাম্বারটা শুরু থেকে একটু এক্সপ্লেন করে দিলেই ভালো হতো। আচ্ছা, করে দিচ্ছি। আপনারা সবাই একটু নোট ডাউন করে রাখেন, সেটা হলো যে এই আপনাদের অ্যাকাউন্টস পেয়েবলটা, এটা হলো ক্লাসে যে বললে সব থেকে ভালো হতো, কিন্তু এটা হলো যে মানে আমি মানে রাশ হয়ে যাবে আসলে বিষয়টা, বুঝতে পারছেন? তো আপনারা আবার ওই ক্লাসে অনেকেই মানে এটা যাতে সবাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো আপনাদের পরীক্ষায় যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে অ্যাকাউন্টস পেয়েবল লেখা দেওয়া আছে 25,200, বুঝতে পারছেন? কিন্তু 25,200 দিলে এই অঙ্কটা মিলবে না। তো আপনাদের যেটা হবে সেটা হলো 59,200 হবে অ্যাকাউন্টস পেয়েবল। নোট ডাউন করছেন? স্যার আরেকবার বলেন কত? 59,200, 59,200। এটা কি ওই যে জার্নালের যে কোশ্চেনটা থাকবে ওই কোশ্চেন? না না, এটা 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার 4 নাম্বার কোশ্চেনে অ্যাকাউন্টস পেয়েবল 59,200 হবে। ফারহান 4 নাম্বারটা বের করো। স্যার এই মানটাকে আমরা ধরে নেব পরীক্ষার হলে? হ্যাঁ হ্যাঁ, এই মানটা ধরে ম্যাথ করবেন। 59,000 যেটা দেওয়া আছে এখন, মানে পরীক্ষা কোশ্চেন যেটা আপনারা পাবেন সেটাতে দেওয়া আছে হলো 25,200, কিন্তু হবে হলো 59,200। চার নম্বরে যান ফারহান সলিউশন, অ্যাডজাস্টিং এন্টিটিস থেকে শুরু করি। কিসের সলিউশনটা বের করেন ফারহান? ওই যে 4 নম্বরের সলিউশনটা। স্যার এটাই তো 4 নম্বরের সলিউশন স্যার, XYZ ট্রেডার স্যার। না ইয়া ফারহান ওই যে সলিউশনের এইটা দরকার নেই এটা। আচ্ছা ওটা দরকার নাই। বুঝছেন? আচ্ছা আমি বলি, দেখেন এইখানে যেটা বলা হয়েছে সেটা হলো এই প্রথমটা হলো যে প্রিপেড রেন্ট অফ 8,000 হ্যাজ এক্সপায়ার্ড। যদি এক্সপায়ার্ড হয়ে যায়
তার মানে কি আপনার একটা অ্যাডভান্স দেওয়া ছিল, সেটা হলো যে আপনি খরচ করে ফেলছেন। তার মানে আপনার কি এটা কি হবে জার্নালটা? রেন্ট এক্সপেন্স ডেবিট হবে আর প্রিপেড রেন্ট ক্রেডিট হবে। এটা নিয়ে কনফিউশন আছে কারো কোনো? কেন হবে? না স্যার। হুম। তারপর এটা হলো এস্টিমেটেড। এটার প্রথমে আপনার কি করতে হবে? এই যে প্রথমটা যদি আপনাকে বলা হয় যে ডু অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অ্যাডজাস্টিং এন্ট্রিজ মানে হলো জার্নাল লিখা, ঠিক আছে? হ্যাঁ, এই আমি হলো কিছু কিছু খাতা পাইছি, বুঝছেন? এটা কি করছে, পুরা ট্রায়াল ব্যালেন্স সে লিখে দিছে, লিখে সে দুই একটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ লিখছে এটার সাথে সাথে কেটে। এগুলা করা যাবে না। তারপরে হলো যে এস্টিমেটেড লাইফ অফ দ্য ইকুইপমেন্ট ইজ 5 ইয়ার্স, মানে 5 বছর টিকবে। ইকুইপমেন্টের ভ্যালু ছিল 2 লাখ। তার মানে এটা যেহেতু ডিসেম্বরের 31 তারিখে এবং 1 বছরের জন্য এটা, হ্যাঁ, ডিসেম্বর 31 মানে 1 বছরের জন্য। এটা আপনাদের লিখে দেওয়া দরকার ছিল, কিন্তু এটা 1 বছরের জন্যই। হ্যাঁ, 1 বছরের হিসাব। তো আমরা ধরে নিব যে ইকুইপমেন্টটা জানুয়ারিতে কিনছিলাম, তাহলে 1 বছর যেহেতু খরচ হয়ে করে ফেলছি, 1 বছর খরচ করলাম কত টাকা? 40,000 টাকা। তার মানে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে, ডেবিট হবে 40,000, আর ইকুইপমেন্ট যেহেতু কমে গেছে 40,000 টাকা, তাহলে ইকুইপমেন্ট ক্রেডিট হবে 40,000 টাকা। বুঝতে পারছেন? তো এখন এই যে আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা তো এখানে দেওয়া নাই। এই ট্রায়াল ব্যালেন্সে কি দেওয়া আছে? নাই। তো আপনার ওই ট্রান্সপোর্টেশন কস্টের নিচে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে 40,000 টাকা। তো আপনাদের হয়তো এক্সামের মানে কোশ্চেনে লিখা যায় না, হ্যাঁ, কিন্তু আপনারা ওইটা ওই মানে যখন আপনারা করবেন, প্রফিট এবং লস বের করবেন, তখন ওই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা এক্সপেন্সের এখানে ধরতে হবে। আর ইকুইপমেন্টের নতুন ব্যালেন্স কত হবে? 1,60,000 টাকা। আর 2 লাখ টাকা নাই কিন্তু এখন আর। প্রথমটার ক্ষেত্রে হলো যে আপনার রেন্ট এক্সপেন্স 8,000 টাকা। রেন্ট এক্সপেন্স আগের থেকে কত ছিল? 8,000 টাকা ছিল অলরেডি, তাই না? নতুন করে আরো 8,000 টাকা যোগ হবে। তার মানে আপনি যখন প্রফিট এবং লস বের করতে যাবেন, রেন্ট এক্সপেন্স কত ধরবেন? 16,000। হ্যাঁ, 16,000 টাকা ধরবেন রেন্ট এক্সপেন্স।